আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। টানা দ্বিতীয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেন। এর আগের কার্যদিবস অর্থাৎ এই সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছিল ৩৫ পয়েন্ট। আজই একই ধরনের নেগেটিভ মুভমেন্ট অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আজ দিন শেষে সূচক কমেছে ৩৭ পয়েন্টের মতো, তবে লেনদেন কিছুটা বেড়েছে। এই সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৪৪৫ কোটি টাকা। সেই হিসেবে ৩০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। তবে সূচকের ব্যাপক পতন হয়েছে। এর আগের কার্যদিবস ৩৫ পয়েন্ট, আজ ৩৭ পয়েন্ট, সব মিলে ৭২ পয়েন্ট সূচক কমেছে এই সপ্তাহে। দর্শক, এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের দিন শেষে টপ ট্রেডে কারা ছিল। এর পাশাপাশি আমরা দেখে নিব দিন শেষে টপ গেইনার এবং লুজারে কারা ছিল। আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডের জন্য। টপ ট্রেডের ক্ষেত্রে আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত ছিল বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং ডিএসসি টপ ট্রেডের ক্ষেত্রে আমরা যদি দেখি এখন পর্যন্ত বিএসসি দিন শেষে ২১ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে, বেক্সিমকো ফার্মা ১৬ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছে, শাইনপুকুর সিরামিক্স ৯ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে, বিচ হ্যাচারি চতুর্থ অবস্থানে উঠে এসছে ৯ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়েছে, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে ৯ কোটি ৩০ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এছাড়া আমরা এখন দেখে নিব দিন শেষে ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে ছিল কোন কোন কোম্পানিগুলো। টপ গেইনারের ক্ষেত্রে আমরা শুধু পার্সেন্টেজ বলে দিই, যে অর্থাৎ শতাংশের দিক থেকে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। টপ গেইনারে দিন শেষে কিছুটা পরিবর্তন হয়েছে। রংপুর ফাউন্ড্রি, এটি ছিল দিন শেষে টপ গেইনের প্রথম অবস্থানে, প্রায় ১০% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাটলাস বাংলাদেশ, ৯.৮৪% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স, ৯.৩৮% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক, ৮.৭১% বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে, ৭.৬২% বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে। আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা ছিল, এবং এক্ষেত্রে আমরা প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত কোম্পানিগুলোর নাম দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা ছিল দিন শেষে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছিল আজ টপ লুজারের প্রথম অবস্থানে, প্রায় ১০% দর হারিয়েছে আজ। দ্বিতীয় অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, ৯.৫৯% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে এসকে ট্রিমস, এটি ৮.৪০% দর হারিয়েছে, রয়েছে তৃতীয় অবস্থানে। স্কোয়ার নিট কম্পোজিট, এটি রয়েছে চতুর্থ অবস্থানে, ৭.৮৬% দর হারিয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে এসএস স্টিল, এটি ৭.৬৯% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান, এবং জানিয়েছি টানা দ্বিতীয় কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভীর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি শাকিল ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি শেয়ার বাজারের এই করুণ দশা কেন? আপনি জানেন এই সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৫ পয়েন্ট কমেছে, আজ ৩৭ পয়েন্ট কমেছে। এখনকার যে সূচকের অবস্থান ৫,২০০ থেকে ৩০ পয়েন্ট কমা মানে হয়তো বা ২০০ পয়েন্ট কমার মতো। তাহলে এই হঠাৎ করে দরপতন কেন হচ্ছে বলে আপনি মনে করেন? সূচক পতনের তো অনেকগুলো কারণ আছে, তার ভিতরে কিছু কারণ তো আপনারা সবাই জানেন যে ব্যাংকের শেয়ার আমাদের মার্কেটের একটা লিডিং পজিশনে, প্রায় 40%ই তো ব্যাংকের শেয়ার। ব্যাংকের শেয়ার গুলো তো খুব একটা ভালো অবস্থানে নাই, এবং তারপরে গত বছর যে ২৪ সাল যেটা শেষ হইলো তার ডিসক্লোজার কিন্তু এখনো আসে নাই, এবং কোন ব্যাংক কতটুকু ভালো করছে বা খারাপ করছে সেটা কিন্তু ইনভেস্টররা জানতে পারতেছে না। এবং পত্রিকাতে এবং মিডিয়াতে যেভাবে প্রচারণা হয়েছে ব্যাংকের অনেক সমস্যা, সেগুলা আসলে রিয়েলিটি কি এটা অডিটেড রিপোর্ট ছাড়া কিন্তু বোঝা যাচ্ছে না। এটা হলো একটা পাশ, এটা হলো একটা বড় অংশ আর কি। আচ্ছা শাকিল ভাই, এই অংশে আপনি যদি দেখেন যে ব্যাংক ৩ থেকে ৪টি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে, ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে, এরকমও আছে ৩৫%-এরও বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে, তারপরেও দরপতন হয়েছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে আরেকটা পার্ট হইলো যে আপনার
যে ইনভেস্টর যারা, অনেক ইনভেস্টর তো তাদের বিও অ্যাকাউন্ট ক্লোজ করে চলে যাচ্ছে। হুম। সেই জায়গায় আমাদের যে ট্যাক্সের হার, বিও মেনটেনেন্স ফি, এগুলা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। সেই কারণে যারা ছোট ছোট ইনভেস্টর, তাদের দেখা যাচ্ছে যে শেয়ারে যদি লসও না করে, তার বছরে প্রায় 500 টাকা করে দিতে যে হচ্ছে রিনিউয়াল ফি এর কথা বলছেন আপনি। বিও ফি, মেনটেনেন্স ফি। কিন্তু এটা তো হওয়া উচিত না, বিওটা তো ফ্রি হওয়া উচিত। তো সে তো একবার অ্যাকাউন্ট খুলেই ফেলছে, সেইখানে কেন সরকারকে ট্যাক্স দিতে হবে? এটা সিএসসি বা সিডিবিএল কি বা কেন দিতে হবে? এখানে কিন্তু জি শাকিল ভাই, এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে সিডিবিএল এ এই ফিটা কতটুকু জরুরি? সিডিবিএল এর যে কার্য পরিচালনা করার জন্য আগে এক সময় আপনি জানেন 200 টাকা ছিল, তারপর 300 টাকা, তারপর এখন 450 টাকা বিও রিনিউয়াল ফি। এক তো হচ্ছে 450 টাকা যৌক্তিক কিনা, এটা নিয়ে প্রশ্ন এসছে। বাট এটা কি ফ্রি করার কোনো ব্যবস্থা আছে কিনা? ফ্রি করলেও কি সিডিবিএল চলতে পারবে? আচ্ছা, এইখানে এর আগে যেটা বললাম, অনেকগুলা কারণ তো শেয়ার বাজার খারাপ হওয়ার। তার ভিতরে একটা তো ব্যাংকের পার্ট বললাম, আরেকটা হইলো যে আমাদের যেটা বললেন যে বিও অ্যাকাউন্টের যে চার্জ, এটা কিন্তু আগে ছিল না। এটা গত রেজিমে কিন্তু এটা হয়েছে, যেটা আমরা অনেকবার নিষেধ করার পরেও হয়েছে। এবং এই চার্জটার ভিতরে আপনি রিনুয়াল চার্জ, যেটা বছরে 200 টাকা সরকারে দেয়, কিন্তু এই সরকারের তো এখানে কোনো কাজ নাই। এখানে বিও অ্যাকাউন্ট একটা রিনিউ হবে, সেইখানে সিডিবিএল রে কেন দিবে, এসএসসি কে কেন 50 টাকা দিবে? এবং এই 450 টাকার মধ্যে দেখা যাচ্ছে ব্রোকার শুধু পাচ্ছে 100 টাকা, স্টক এক্সচেঞ্জ কোনো টাকাই পাচ্ছে না। ব্রোকার একটা কালেক্টিং এজেন্ট হিসাবে এই টাকাগুলা সংগ্রহ করে দিচ্ছে বিনিয়োগকারীর থেকে আদায় করে। এর ফলে হচ্ছে কি, ছোট ছোট বিনিয়োগকারীরা এই মার্কেট বিমুখ হয়ে যাচ্ছে। যদি 5 বছর থাকে, কারো যদি 10,000 টাকার শেয়ার থাকে, তার তো 5 বছরে প্রায় 2250 টাকা চলে যাচ্ছে। তাহলে তার ক্যাপিটালটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু আগে ছিল না। আগে যে বলতেন যে মার্কেট ভালো হয়েছে, অনেকগুলা, শুধু এটা একটা উদাহরণ শুরু, এটা কিন্তু ইয়ে না, এরকম অনেকগুলা বিষয় কিন্তু আগে ছিল না, নতুন করে সংযোজন করা হয়েছে, যেটা দুনিয়াতে কোথাও নাই। সেই জিনিসগুলোও সংযোজন করা হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্কের প্রভাব আমাদের দেশে তো ব্যবসায়ের ক্ষেত্রে পড়েছে, এবং অনেকে বলছে যে এই যে আরএমজি সেক্টরেও কিছুটা প্রভাব পড়ছে। ক্রয়াদেশ কিছুটা, কয়েকটা ক্রয়াদেশ বাতিল হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর প্রভাব পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উপর পড়ছে কিনা? না, যুক্তরাষ্ট্রের সেটা খুব একটা এখানে পড়তেছে না, কারণ এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরি খুবই কম, এবং আমাদের বাংলাদেশের মেজর এক্সপোর্টটাই হচ্ছে ইউরোপ এবং অন্যান্য দেশে, যেখানে $8 বিলিয়ন। এবং যে ট্যাক্স ট্যারিফ যাই করেন না কেন, বাংলাদেশ কিন্তু তার ন্যূনতম মজুরি এবং আপনি কম্পিটিশনে টিকতে পারবে দেখে এই এক্সপোর্টটা আপনি ভিয়েতনামের চেয়ে কম্পিটিটিভ হলে এটা এক্সপোর্ট হবেই। এবং আমেরিকাতে আমি মনে করি আরো বেশি এক্সপোর্ট হবে সামনে। সুতরাং যেভাবেই সাজান না কেন, এর চেয়ে সস্তা দিতে পারার দেশটা কোথায়, সেটাই দেখতে হবে। সেই জায়গা যদি না থাকে, এবং গার্মেন্টস ফ্যাক্টরি একটা ইউজ, এখানে ম্যান পাওয়ারের অনেক দরকার আছে। এটা চট করে কোনো দেশে এটা কিন্তু করা সম্ভব না। সুতরাং এটা যদি চায়না এক্সপেন্সিভ হয়ে যায়, ভিয়েতনাম এক্সপেন্সিভ হয়ে যায়, বাংলাদেশ তো তাদের সাথে ট্যাক্স, ওরাও তো যদি ট্যাক্স দিতে পারে, বাংলাদেশ দিলেও তার সাথে কম্পিটিশনে টিকতে হবে। এখন হইতে পারে যে আমেরিকায় জিনিসপত্রের দাম বাড়বে, তাতে করে তাদের কনজাম্পশন কিছুটা কমতে পারে। এটা একটা। জি জি শাকিল ভাই, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেহেতু বলছেন যে পুঁজিবাজারে দর পতন হচ্ছে কেন, অনেক বিশ্লেষকরা বলে থাকেন যে 8 মাসে কোনো আইপিও আসে নাই। ভালো আইপিও আসলে নতুন নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়। আপনি যেটি বললেন 450 টাকা ফি, রিনিউয়াল ফি, আবার খুলতেও কিন্তু আসলে একটা ফি জমা দিতে হয়। আসলে এই আইপিও 8 মাসে আইপিও না আসার কারণে কি একটি দরপতনের কারণ বলা যায় কিনা? অনেক সেন্সে তাই আর কি, অনেকটা সেন্সে ভালো আইপিও না আসার একটার সাথে একটা সম্পর্কিত, আলাদা করা যাবে না। এখানে মনে করেন যে ট্রেডিং এর উপরে ট্যাক্স আগে ছিল হইলো 1 লাখ টাকায় 12 টাকা, এটা বাড়াইতে বাড়াইতে এখন 1 লাখ টাকা ট্রেড করলে 50 টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, যেখানে ব্রোকারেজ হাউস গুলো লস, তারপরেও অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এইভাবে তো পুঁজিবাজারে ট্রেডিং ভলিউম কমে যাচ্ছে। ট্রেডিং ভলিউম কমলে নতুন আইপিও আসার রাস্তা। এখন যদি আপনার 3,000 কোটি টাকার লেনদেন হইতো, অনেক আইপিও কিন্তু আপনি পাইতেন। 300 কোটি টাকার লেনদেনে আইপিও পাবেন কোথা থেকে? তার মানে আমরা ট্যাক্সটা এবং চার্জটা নিয়ে বেশি ব্যস্ত, কিন্তু ব্যবসাটা নিয়ে কিন্তু খুব একটা ব্যস্ত না। ব্যবসা কিভাবে বাড়াইতে হবে, ওই জায়গায় ফোকাস দিতে হবে। বেশি আইপিও আনতে হইলে ট্রেডিং ভলিউম বাড়াইতে হইলে চার্জ, যত প্রকার চার্জ, 10 গুণ 5 গুণ যত গত এসএসসি তে করা হয়েছে, সেগুলাকে আবার আগের অবস্থানে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
জি শাকিল ভাই, তাতে করে আপনি যদি ট্যাক্স দেখেন কিন্তু যে টাস্ক বেশি ফোর্স আদায় গঠন হবে। করা যদি হয়েছে। যদি আমরা সত্যিকার অর্থে ট্যাক্স এবং চার্জ আদায় করতে চাই, মার্কেটে তৈরি করে আদায় করতে হবে। মার্কেটে বন্ধ করে কখনো কোনো ট্যাক্স আদায় হয় না, কোনো কিছু বন্ধ করে ট্যাক্স আদায় হয় না। এটাকে বড় করতে দিতে হবে, যেটা জি মানে একটু বড় হইলেই নানা রকম ট্যাক্স দিয়ে এবং চার্জ দিয়ে এটাকে ছোট করা হয়েছে। এবং তার সাথে সাথে দুর্বল শেয়ার, আপনারা তো জানেনই, এটা বহুত আলোচনা হয়েছে। খারাপ শেয়ার প্রায় সখানে লিস্টেড হয়েছে, এটাও মার্কেটের জন্য একটা খারাপ দিক বয়ে আছে। আপনি যেটা বললেন যে বাজার তৈরি করতে হবে, আসলে ৩,০০০ কোটি টাকার যদি ডেইলি লেনদেন হয় তাহলে অনেক কোম্পানি তালিকাভুক্তিতে আগ্রহ প্রকাশ করতে পারে। তাহলে আপনি বলেন যে আসলে বাজার তৈরি করা যায় কিভাবে? টাস্কফোর্সের কাছ থেকে আসলে কোনো সুপারিশে বাস্তবায়ন আপনারা আশা করছিলেন কিনা একটু যদি বলতেন সংক্ষেপে। আমি জানি না টাস্ক ফোর্সের কি রিপোর্ট দিছে, আমি সেটার ব্যাপারে বলতে পারবো না। তবে আমার যেটা মেইন ফোকাস ছিল, বাজার বড় করার জন্য যে সমস্ত অবস্ট্রাকল দেওয়া হয়েছে গত 10 বছরে, মানে মানে খামাখা, মানে জি ভালো জিনিসটাকে নষ্ট করার জন্য যত রকম আইন কানুন এত কিছু করা হয়েছে, যেখানে আস্তে আস্তে বাজারটাই শেষ হয়ে গেছে। বাজারকে বাঁচাইলে সব কিছুই হবে। এখানে বাজারে শুধু ট্যাক্স না, এখানে বাজারে কত লোক চাকরি করতেছে, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, লিস্টেড কোম্পানি, সেটাও দেখতে হবে। জব অপরচুনিটি তৈরি করতে হবে। সেখানে আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে না পারেন, ব্যবসা বড় করতে না পারেন, আপনি ট্যাক্স এবং চার্জ এগুলা কিন্তু কাগজেই লেখা থাকবে, কেউ দিতে পারবে না। আস্তে আস্তে সব ব্রোকারেজ হাউস বন্ধ হয়ে যাবে, মার্চেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি রেট নিয়ে আপনি বসে থাকেন, তারপরে লাভ হইলো কি? দেশের তো ক্ষতি হইলো, কিছু লোক বেকার হইলো, এইটাই আর কি। তবে আমার মনে হয় যে ফোকাসটা থাকা উচিত, যারা সংস্কার কমিটিতে আছেন তাদেরও ফোকাস থাকা উচিত। মার্কেট বড় করার যে সমস্ত তরিকা আছে সেগুলো অনুধাবন করা, এবং দরকার হইলে তারা আমাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু ওনারা তো অনেক দূরে আছে, কথা তো বলতেছেন। জি, আমরা আশা করি যে আসলে আপনারা হচ্ছে সেকেন্ডারি রেগুলেটর এবং আপনাদের সাথে বিএসইসি যে দূরত্বটা সেটা অনেকখানি কমে আসবে এবং এক্ষেত্রে পুঁজিবাজারকে আসলে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য সবাই মিলে চেষ্টা করবে এবং এইভাবে আর পতন কতদিন থাকবে সেটাও আসলে থামানো যায় কিনা সেটার জন্য ব্যবস্থা নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই। জি ধন্যবাদ, আপনাকে দর্শকদেরও ধন্যবাদ। ভালো থাকবেন। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভীর সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।